রাষ্ট্রপতির প্রার্থী নির্বাচনের পর ইসিতে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। পরে সিএসি এস এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র তুলে দেন তারা। দুপুর 2:15 নাগাদ প্রতিনিধি দল ইসিতে পৌঁছান। বিএনপির প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের নেতা আব্দুল মুইন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পরে এক ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মুনি জানান, দলের দীর্ঘদিনের সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দিতে দলের প্রস্তাব দিয়েছিলেন ডক্টর আব্দুল মুইন খান। তাকে সমর্থন করেন গয়েশ্বর চন্দ্র রায়। সর্বোচ্চ দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে সব সংসদ সদস্যরা কাজ করে গত 17 বছরের জঞ্জাল পরিষ্কারের কাজ করে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেয়ায় জামায়াতকে স্বাগত জানান গয়েশ্বর চন্দ্র রায়। সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, গণতন্ত্র ও সংবিধান মেনেই এই নির্বাচন করতে যাচ্ছে বিএনপি। আমরা মনোনীত করেছি, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। আমাদের দল থেকে দল মনোনয়ন করেছে, বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন। তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেখানে আমার মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেব। এর আগে সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। দুপুরে বৈঠক চলাকালে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালের 20 মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবরণের পর দলটির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। 2016 সালের 19 মার্চ দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তার কাছে দায়িত্ব দেওয়া আছে, তিনি যে প্রক্রিয়ায় যেভাবে হোক তিনি সেটা নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। এখন শুধু দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। গণতন্ত্র চর্চায় প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন চায় 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি দলে অলি আহমেদকে প্রার্থী করে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে কথা বলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এর আগে সকাল 11টার দিকে তারা নির্বাচন কমিশনে যায়। এরপর প্রধান নির্বাচন কমিশনারের কাছে 11 দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় জামায়াত নেতা আজাদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রতিযোগিতামূলক করতেই প্রার্থী দিয়েছে 11 দল। সচিবালয়ে দলীয় বৈঠক করায় বিএনপির সমালোচনাও করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন করলে সরকারকে আর সমালোচনার মুখে পড়তে হবে না বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ। আজ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আজকে আমরা এখানে এসেছি যে আমাদের 11 দলীয় জোটের যিনি প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র আমরা আজকে জমা দিয়েছি। আমাদের এই মনোনীত প্রার্থী 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উনি বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো ওনার এই প্রস্তাবের এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডক্টর শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির আর নাগরিক পার্টির আলামীর সমর্থক।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। আজ এ তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। আগামী রবিবার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনের রাজনৈতিক দলের কোনো প্রার্থী মনোনীত হলে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে সেই দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনের সংসদ সদস্য হতে পারবে না। আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না, তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় আবারও চট্টগ্রামে গ্যাসের সংকট তীব্র হয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যানবাহনের জন্য গ্যাস পাচ্ছেন না চালকরা। বাসাবাড়িতেও রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের অভাবে কারখানায় উৎপাদন সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানান, খারাপ আবহাওয়ার কারণেই এলএনজি-বাহী জাহাজ মহেশখালী ভাসমান টার্মিনালে ভিড়তে না পারায় এবারের সংকট। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কিছুদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও মঙ্গলবার থেকে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ কমেছে বন্দরনগরী চট্টগ্রামে। সরবরাহ কমে যাওয়ায় নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস মিলছে খুব অল্প। এই যে কতগুলো ড্রাইভারের কষ্ট দিয়েছে, আমরা কি সংসার চলবে না? আমরা সংসার চালাবো, ফেরত তো বাদ নাই। মালিকে বলতেছি যে তোমরা যেখান থেকে পারো গ্যাস নিয়ে আসো, চালাও। গ্যাস নাও বা নাও, তোমাদের ব্যাপার। তোমরা 1050 টাকা করে ইনকাম দিতে হবে। এই পর্যন্ত এখন 1 টাকা ভাড়া মারতে পারিনি, গ্যাসের জন্য কিন্তু ঘুরতেছি শুধু। বাসাবাড়িতেও গ্যাস নেই। রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাচ্ছে নগরীর বেশিরভাগ মানুষ। বেড়েছে যানবাহনের ভাড়াও। একটু একটু আসে, হালকা পাতলা আসে, তাও 1 ঘন্টা আসে, 1 ঘন্টা আসে না। আমাদের আসলে খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে। ম্যাক্সিমাম রেস্টুরেন্ট কোনো হোটেল থেকে কি নিয়ে খাওয়া লাগতেছে। 10 তারিখ দুপুরের পর থেকেই গ্যাসের চাপটা অটোমেটিকলি লাইনের থেকে কমে গেছে। গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। সরকার দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার জন্য যে আহ্বান জানাচ্ছে, এরকম যদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না যায়, তাহলে হয়তো বিনিয়োগকারীরা হতাশ হয়ে ফিরে যাবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহের ক্ষেত্রে উৎপাদনমুখী কারখানাগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যেন গৃহস্থালী সিএনজিটাকে মোটামুটি দেওয়া যায়, আমরা চেষ্টা করতেছি আর কি, কিন্তু আমার সাপ্লাই অনেক কমে গেছে, এই জন্য প্রেশার কম। বর্তমানে মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে 160 থেকে 170 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের দরকার 270 থেকে 300 মিলিয়ন ঘনফুট। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। এ বিষয়ে সবশেষ অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, পাম্পগুলোতে গ্যাস সরবরাহের অবস্থা কেমন দেখছেন জানাবেন। এছাড়া গাড়ির লাইনের দীর্ঘ সারি দেখছেন কিনা, কর্তৃপক্ষই বা কি বলছে, সবটাই জানতে চাই। চট্টগ্রামে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে, অটোরিকশা এবং অন্যান্য পরিবহন, সেগুলোর চালকদের আসলে খুবই দুর্ভোগে এবং ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে। আমরা সকাল থেকে যেসব ফিলিং স্টেশনে গেছি সেখানে অনেক চালকদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে রাত থেকে তারা অপেক্ষা করেও সকাল 9টা-10টায় এসে তারা অনেকে গ্যাস পেয়েছেন, কিন্তু সেই গ্যাসে কোনো প্রেশার নেই। অর্থাৎ একবার গ্যাস নিলে সেটা 2-3টা ট্রিপ দিলেই ওই গ্যাস ফুরিয়ে যায়। এবং তারা বলছেন সারা রাত এরকম পরিশ্রম করে 6-7-8 ঘন্টা অপেক্ষা করার পর তারা যখন এই তাদের যানবাহন নিয়ে যখন রাস্তায় বের হন, সেই ট্রিপ দিয়ে তারা আসলে পরিবার চালনায় তাদের জন্য কষ্ট হয়ে যায়। অন্যদিকে মালিককে তাদের দিনের যে টাকাটা সেটা কিন্তু নির্ধারিত টাকা দিয়ে দিতে হয়। এই কারণে তাদের আয় রোজগার দিয়ে আর পরিবার চালানোই কঠিন হয়ে যাচ্ছে বলে চালকরা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে চট্টগ্রামের যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে অনেকে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে তাদের খেতে হচ্ছে। এর বাইরে যেসব ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে সেখানেও গ্যাসের চাপ কম, আর এটার ফলে উৎপাদনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে ব্যবসার সাথে যুক্ত যারা, তারা সবাই। তো আমি যেখানে আছি সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর ব্যক্তিগত গাড়ি
যেগুলো গ্যাস চালিত তারাও অপেক্ষা করছেন দীর্ঘ সারিতে, রাস্তা দিয়েও সারিটি অনেক দূরে গেছে, তো তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করার পরেই তারা কিন্তু গ্যাস পাচ্ছেন। তারা বলছেন 100 থেকে 120-এর মধ্যে গ্যাসের চাপ রয়েছে, যেটা সাধারণত 200 থেকে 220 পর্যন্ত থাকে। তো গ্যাস চাপ কম থাকার কারণে এই যে গ্যাসটা নেওয়া হচ্ছে এটা দিয়ে বেশিক্ষণ চালানো যায় না। দেখুন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদেরকে জানিয়েছে তারা চাহিদার অর্ধেক গ্যাস পাচ্ছেন। এই কারণে তারা বিশেষ করে সিইউএফএল যেখানে সার উৎপাদন হয় এবং যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে তারা সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছেন। অন্যগুলো পরবর্তী ধাপে তারা চেষ্টা করবেন যাতে সেখানেও সরবরাহ স্বাভাবিক রাখা যায়। তো এটি ছিল চট্টগ্রাম থেকে যে গ্যাস সংকট চলছে তার সর্বশেষ তথ্য। মৌটুসী গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। এদিকে দেশ জুড়ে চলমান তীব্র লোডশেডিং এ উৎপাদন অর্ধেকে নেমেছে রাজশাহী বিসিক শিল্পনগরীতে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। এছাড়া দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে শ্রমঘণ্টাও। এমন অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান শিল্প মালিকরা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিল্প উৎপাদনে। কোথাও কোথাও উৎপাদন নেমেছে অর্ধেকে। এতে একদিকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে লোকসানের মুখে বহু উদ্যোক্তা। এই যেমন ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক। সূক্ষ্ম বুনন, গুণগত মান ও আভিজাত্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই জিআই পণ্য। অথচ ঘন ঘন লোডশেডিংয়ে রাজশাহী বিসিকের 30টি কারখানায় এখন উৎপাদন নেমেছে অর্ধেকে। মাসে আমি প্রোডাকশন করতাম হয়তো 3000 গজ বা 3000 মিটার, সেখানে আমার 1500 মিটার 1400 মিটার প্রোডাকশন। রাজশাহী বিসিকের যে রেশম শিল্পের সাথে যারা জড়িত তারা 20 কোটি টাকার উপরে ইনকাম করতে, সবগুলো ছোট বড় মিলে, কিন্তু বর্তমানে এটা অর্ধেকে নেমে গেছে। এদিকে দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ না থাকায় কমে আসছে শ্রমঘণ্টাও। বেকারি কারখানাগুলোতে দৈনিক 8 ঘন্টা কাজ করার কথা থাকলেও তা নেমে এসেছে মাত্র 4 থেকে 5 ঘন্টায়। এতে উৎপাদন কমে আসা সত্ত্বেও শ্রমিকের পুরো মজুরি শোধ করতে গিয়ে বাড়তি খরচ হচ্ছে প্রায় কোটি টাকা। 28 থেকে 29টা বেকারি শিল্পে প্রায় 1200 শ্রমিক কাজ করছে রাজশাহী বিসিকে। 3 থেকে 4 বার লোডশেডিংয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। একজন কর্মচারীর একটা ঘন্টার শ্রমিকের মূল্য এভারেজ প্রায় 72 টাকা। আমরা যদি টোটাল বিসিক নিয়ে চিন্তা করি তো প্রায় 1 কোটি টাকার ক্ষতিগ্রস্ত আমরা মাসিক এরকম একটা ক্ষতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। একই অবস্থা ওষুধ প্রস্তুতকারীদেরও। জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ না থাকায় প্রতি প্রোডাকশনে গুনতে হচ্ছে 30 থেকে লাখ টাকার লোকসান। জেনারেটরে আমরা অনেক মেশিন চালাতে পারি না, হ্যাঁ, সেই মেশিনগুলো আমাদের অফ রাখতে হয়। তো ওই মেশিনে সেদিন যদি কাজ থাকে সেদিন প্রোডাকশন অফ। যদি ক্যাপাসিটি হয় 4200টা আমরা ইউনিট তৈরি করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 দিনে যেটা তৈরি করি সেটা আমাদের 3 দিন 4 দিন চলে যাচ্ছে। ছোট প্রতিষ্ঠান হিসেবে আমাদের যতটুকু লস হচ্ছে আনুপাতিক হারে আমাদের বড় ওদের তার থেকে এই আনুপাতিক হারেই লস হচ্ছে। সরকারকে অনুরোধ করব যে অন্তত শিল্প এলাকাগুলো সরকার যেন সদয় দৃষ্টি আকর্ষণ করছে। এসব ক্ষতির হাত থেকে রক্ষা পেতে বিসিক শিল্পনগরী এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি শিল্প মালিকদের। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, এই মুহূর্তে মতিঝিলে ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানের চেয়ারম্যান মোস্তফা কামাল কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। সিন্স বিগিনিং থেকে 6-7 থেকে তো আমি পুরোপুরি সম্পৃক্ত ছিলাম না, ওখানে সকল মিটিংয়ে আসতে পারতাম না, যেহেতু আমাকে বড় ভাই হুকুম করছে আমাদের মাননীয় সভাপতি আমাদের এমপি বরদুল্লাহ ভুলু মহোদয়, তো সেটা আমার উপেক্ষা করার মতো আমার সেই ধরনের কোনো রকমের সাহস ছিল না। আমি বিনীত অনুরোধ করেছিলাম যে না, আমি তো মডার্ন ক্লাবের সাথে সেই 2006 থেকে আজকে 22 বছর থেকে আসি, আমি থাকবো আপনাদের সাথে। যাই হোক, যে কথা বলছি, উনি আমাকে হুকুম করছে, এই জন্য আমি এটা নিয়েছি। বাট আমার লোকমান ভাই সহ বলেছে আমাদের যারা আমাদের সহকর্মী মানে আমাদের কলিগরা, ওনারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে। আরও একজনের কথা উল্লেখ করছেন, আমি তখন বিদেশ ছিলাম, বুল্লু ভাই লক্ষ্মণ ভাই ফোন করছে, আমি ইউরোপ ছিলাম। তো এই যে ধরেন স্বতঃস্ফূর্তভাবে যারা মোহামেডানকে ভালোবাসে, আজকে চিটং থেকে আসছে, অনেক জায়গা থেকে আসছে, যেভাবে আমাদের সভাপতি মহোদয় উল্লেখ করছে যে উপমহাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব,
এই মোহামেডানটা এখন 3 ভাগ হইয়া মানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে আছে। তো অ্যাকচুয়ালি যেটা লোকমান ভাই উল্লেখ করছে ওখান থেকে ধার করা কোথায় বলতে চাই, বাট আমরা সবাই জানি যে এটা ছিল আসলে একটা ফুটবল কেন্দ্রিক ক্লাব। আমাদের কুতুব ভাই সহ ওরা যারা ওই সময় খেলাধুলা করছে বা পরে সভাপতি হয়েছে, আমাদের গ্রামে গঞ্জে যেখানে খেলা হতো তখন মোহামেডান ভার্সেস আবাহনী এই দুটার নামে থাকতো। এবং সমর্থকের দিক থেকে প্রত্যেক বাড়িতে আজকে যেভাবে আর্জেন্টিনা ব্রাজিলের মানে ফ্ল্যাগ উঠায়, তখন সেটা ছিল মোহামেডান ভার্সেস আবাহনীর। সেই জন্য এই ঐতিহ্যবাহী ক্লাব এবং এই ফুটবল প্রেমী বাংলাদেশের মানুষ, এমনকি বিশ্বকাপও দেখছেন যত খেলায় হচ্ছে, সবচেয়ে যখন ফুটবল হয় তখন সারা রাত মানে জেগে থেকে ক্রেজ, এটা তো আর পড়ার অবকাশ থাকে না। তো আজকে আমরা সেই ফুটবলের জন্য আমাদের যে মানে আমাদের যে ফুটবল প্লেয়ারদেরকে আমরা আজকে এখানে ঘোষণা করা হবে, বা যারা এখানে আমাদের সাথে অংশগ্রহণ করছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যাতে মন প্রাণ দিয়া এটাকে তারা নিজেরা লোকমান ভাই বলছি ভাগ্য আল্লাহর হাতে, কে জিতবে কে হারবে মানে চ্যাম্পিয়ন এটা ভাগ্য আল্লাহর হাতে। বাট আমরা এবং আমাদের সমর্থক বিন্দু এবং আমাদের ফুটবল প্লেয়ার যারা আছে তারা যাতে মন প্রাণ দিয়ে এটাকে আমরা চেষ্টা করি আমাদের সেরাটা দেখার জন্য। তো এটার জন্য দেশবাসী সহ সবাই অপেক্ষা করছে। তা আমি আশা করবো আমাদের ফুটবলার যারা আছেন ওনারা আপনাদের সেরাটা দিয়ে আমাদের মোহামেডানের সেই পুরনো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো, এবং আমাদের অসংখ্য সমর্থক এবং যারা আমাদের মানে কর্মী আছে তারা তাদের প্রতি আপনারা আমাদের সেই ইয়েটা দেখাবেন, এবং আমরা সেটা আশা করি আপনাদের সাথে সেটাই আশা করি। এই বলে আমি আমার বক্তব্য নাতি দীর্ঘ না করে এখানে আপনাদের সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, মতি ঝিলে কথা বলছিলেন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল। আমরা সরাসরি ছিলাম সেখানে। তীব্র লোডশেডিং চলছে কুমিল্লা ও মুন্সিগঞ্জে। লোডশেডিং এর কারণে 2 জেলার বেসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উৎপাদনে রীতিমতো ধস নেমেছে। কারখানা মালিকরা বলছেন অতিরিক্ত জেনারেটর খরচ ও শ্রমিকের মজুরি দিতে গিয়ে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ বেসিক শিল্প নগরীতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না। শিল্প মালিকরা জানান একবার বিদ্যুৎ গেলে কয়েক ঘন্টায়ও বিদ্যুৎ আসছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। প্রতিটি কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। মুন্সিগঞ্জের বেসিক কর্মকর্তারা জানান বর্তমানে সচল 38টি কলকারখানায় বিদ্যুৎ না থাকায় প্রতিদিন শুধু জেনারেটর এবং অতিরিক্ত শ্রমঘণ্টা বাবদ ক্ষতি হচ্ছে অন্তত 20 লাখ টাকা। যে সোলার সিস্টেমের প্রতি সরকার একটু নবায়নযোগ্য জ্বালানির প্রতি একসাথে পরিবেশ বান্ধব, তো এই বিষয়ে হচ্ছে সরকার গুরুত্ব দিচ্ছেন। তো এটা সামনের দিকে এটার প্রসেসর আগালে আমরা আপনাদের তথ্য দিতে পারবো। তীব্র লোডশেডিংয়ে স্থবির কুমিল্লার বেসিক শিল্প কারখানার উৎপাদনও। নষ্ট হচ্ছে কাঁচামাল ও সংবেদনশীল যন্ত্রপাতি। দিনে 8 থেকে 10 বার পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কুমিল্লা বেসিকের উপমহাব্যবস্থাপক জানান সময়মতো বিদেশে পণ্য রপ্তানি করতে না পারায় ব্যবসায়ীদের জন্য লোকসান ও ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তো এই ক্ষতির কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট আছে, যেমন তার ব্যাংক লোন রয়েছে, তারপরে যে আদার্স যে ম্যাটেরিয়াল কস্ট সেটাও কিন্তু বেড়ে গেছে। তো তাদের জন্য সার্ভাইভালটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান বেসিকের জন্য আলাদা একটি বিদ্যুৎ সংযোগের কথা ভাবা হচ্ছে। তো এই লোডশেডকে ম্যানেজমেন্ট করার জন্য যেটা আমরা এন্ড ইউজার থেকে চেষ্টা করতেছি, একটা সেন্ট্রালি যেহেতু আমাদের এই ক্রাইসিসটা রয়ে গেছে, ফুয়েল ক্রাইসিসটা রয়ে গেছে, সেখানে একটা বিষয় কাজ করছে। আমরা এন্ড ইউজার থেকে তো কনজিউমার এন্ড থেকে আমরা যতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই অবস্থায় আমরা লোডশেড দেওয়ার চেষ্টা করতেছি আর কি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুমিল্লায় দৈনিক 110 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে গেল 15 দিনে 80 মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, 71। দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম কুমিল্লা এবং মুন্সিগঞ্জে তীব্র লোডশেডিং এর কারণে কিন্তু ক্ষতির মুখে পড়ছেন শিল্প কারখানার যে মালিকরা রয়েছেন তারা। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক।
এনামুল, জেলায় দিনে কতবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে? এছাড়া পণ্য রপ্তানি নিয়ে কি বলছে বিসিক কর্তৃপক্ষ? আর বিসিক শিল্প কারখানার যে উৎপাদন নষ্ট হচ্ছে এ নিয়ে শিল্প কারখানা মালিকরা এবার কি বলছেন জানাবেন। মূলত হচ্ছে কুমিল্লায় 7 থেকে 8 বার বিদ্যুৎ যাচ্ছে। আমি যে জায়গায় আছি কুমিল্লা বিসিক, সেটি 1960 সনে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বছরে প্রায় 350 কোটি টাকার মতো আয় করছে। কিন্তু যেখানে শ্রমিকদের প্রাণচঞ্চলা থাকতো এবং মেশিনগুলো চলতো, সেই জায়গায় একটি স্থবিরতা দেখা দিয়েছে। এই কারখানাগুলোতে 6 থেকে 7 বার সেখানে বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু আসছে কখন 1 থেকে 2 ঘন্টা পর। যখনই উৎপাদন সেই গুলো কাজ চলে তখন উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কাঁচা মালগুলো নষ্ট হচ্ছে, এবং সেই জায়গা থেকে মালিকরা বারবারই বলছেন তাদের কোটি টাকার মতো লোকসান হচ্ছে। একদিকে ব্যাংকের ঋণ, সেই থেকে লোকসান, এবং তারা বলছেন যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যদি সম্ভব না হয়, একদিকে রপ্তানি কার্যক্রমও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কারণ সেই সঠিক যথাসময়ে তারা কিন্তু পণ্যগুলো কিন্তু রপ্তানি কিন্তু করতে পারছে না, শিপমেন্টগুলো ক্যান্সেল হচ্ছে। গেল 15 দিন ধরে 7 থেকে 8 বার যখন বিদ্যুৎ যায়, সেই জায়গায় যে কর্মব্যস্ততা, যে ফ্যাক্টরিগুলো, সেগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু বন্ধের পথে। আর তারা বলছেন যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেন সরবরাহ তাদেরকে নিশ্চিত করা হয়, তা না হলে কিন্তু এক এক করে 142টি যেখানে ফ্যাক্টরি কর্মচঞ্চলা চলছে, শ্রমিক সেই জায়গায় বন্ধ হওয়ার উপক্রম চলছে। শুধুমাত্র কুমিল্লা বিসিক শিল্প নগরী নয়, কুমিল্লার জেলার মধ্যে যে কলকারখানাগুলো আছে সেগুলোর চিত্র কিন্তু এমনটাই কিন্তু ফুটে উঠেছে। সকল মালিক এবং শ্রমিকরা বিসিক শিল্প নগরী যেন এই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। কিছুক্ষণ আগেও কিন্তু ধন্যবাদ এনামুল, আপনি থাকবেন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, কুমিল্লা থেকে বিদ্যুৎ বিভ্রাটের খবর জানাছিলেন সহকর্মী এনামুল হক। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ক্যাশ ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও হয়ে গেছে। গত 9 আগস্ট এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। এই ঘটনায় ব্যাংকটির লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেছেন। এতে ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে অবৈধভাবে বিনা চেকে টাকা নেওয়ার অভিযোগে তানভীর নামে এক ব্যবসায়ীকেও আটক করা হয়। মামলার এজাহারে জানা যায় 9 আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থের হিসাব এবং ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় গড়মিল ধরা পড়ে। পরে রেকর্ডপত্র ও নথি যাচাই করে 4 কোটি 38 লাখ টাকার ঘাটতি পাওয়া যায়। জেনারেল ম্যানেজারের অভিযোগ, জাফরুল্লাহ তানভীর সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ ভল্ট থেকে টাকা সরিয়েছেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীতে নির্বিচারে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, ইজারার শর্ত না মেনে এমন বালু উত্তোলনের কারণেই নদীর 2 তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি ও রাবার ড্যাম সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সারি সারি ট্রলার আর বাল্কহেডে উঠছে বালি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় খাসিয়ামারা নদীতে শেষ রাত থেকে শুরু করে সারাদিন অর্ধশত ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এই কাজ করছে মেসার শাহজালাল কনস্ট্রাকশন নামের একটি ইজারা প্রতিষ্ঠান। নোয়াপাড়া গ্রামের পাশে রাবার ড্যাম থাকায় সরাসরি নদীর ওই অংশে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। এই সুযোগে নদীর এক পাশ থেকে বালু উত্তোলন করে পাইপ দিয়ে ড্রেজিং এর মাধ্যমে অপর পাশে থাকা বাল্কহেডে লোড করা হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, সুরমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ নদী ইজারা নেওয়ার পর থেকেই এসব অবৈধ ড্রেজার নামানো হয়েছে। বালিটা যে বারকি দেখতেছেন, বারকি আসলে বালিটা মানে ড্রেজারে গুড়াই ফালালে বালিটা মানে ড্রেজারে কাইটা শুধু নাও লুট দেওয়া। রাস্তাঘাটে গাড়ি থাকতো প্রচুর, পরে অ্যাম্বুলেন্স আইতাছে না, গাড়ি ঘোড়া আইতাছে না, মানে ঠেলা গাড়ি যাইতাছে না, এই কারণে অনেক রেজাল্ট দিয়ে দিচ্ছে। নদীপাড়ের বাসিন্দারা জানান, ড্রেজারের বিকট শব্দে সাধারণ জীবনযাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। নৌকার বাড়ি আমার গড়দর গেছে গা, মানে লেদার বয়সে আমি অনেক কই যাচ্ছি। এই শব্দের লাগি আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না,
আমরা ঘরের ভিতরে বসতে পারি না, ঘুমাইতে পারি না। ঢেউয়ে আমার ঘর একটা নিচে গা ভাঙ্গা, এরপরে আবার মেন ঘর আমার ধরে রাখছে। খাসিয়ামারা নদীতে ড্রেজারের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। দিনে দুপুরে ড্রেজার চলছে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি, ওনাদের সংশ্লিষ্টতা না থাকলে ড্রেজার চলতে পারে না। সুরক্ষার আবার অক্ষত রেখে বালু পরিবহন কার্যক্রম চলা যায়, মৌখিক পারমিশন যেটা এটা এখানে আসে। স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করে বালু পরিবহন কার্যক্রম চলতেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাসিয়ামারা নদীর রাবার ড্যাম এলাকায় রাবারের যেন ক্ষতি না হয় সেজন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ড্রেজারের মাধ্যমে উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে আমরা একটু খতিয়ে দেখব এবং যদি দেখা যায় যে এটা শব্দ দূষণের মাত্রা ক্রস করে ফেলতেছে, আমি ইজারাদারকে জানাবো এবং ইজারাদারের মাধ্যমে হচ্ছে কি এটা তারা যাতে এটা একটা সহনীয় মাত্রায় যাতে নিয়ে আসে। খাসিয়ামারা নদী ও এর তীরবর্তী বসতি রক্ষার জন্য এসব অবৈধ ড্রেজার বন্ধ করার দাবি এলাকার মানুষের। হাসান আহমেদ, ৭১। সাময়িক বরখাস্ত হওয়ার ১.৫ বছর পরেও বেতন তুলছেন বরগুনার বেতাগীর ফুলতলা নুরুন্নেসা জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক। অন্য শিক্ষকরা অভিযোগ করেন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে তিনি কয়েকজনকে চাকরি দেওয়ার কথা বলে টাকাও নিয়েছিলেন। এদিকে দীর্ঘদিন স্কুলে প্রধান শিক্ষক না থাকায় ভেঙে পড়েছে স্কুলের সার্বিক ব্যবস্থাপনা। সাগর আকনের প্রতিবেদন। বরগুনার বেতাগীর ফুলতলা নুরুন্নেসা জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ফুলতলার জাহিদুল ইসলামকে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেওয়ার কথা বলে ৫,৮,০০০ টাকা নেন। ভুক্তভোগী জাহিদুল জানান, খোঁজ নিয়ে জানতে পারেন জুনিয়র গার্লস স্কুলে এমন কোনো পদ নেই, নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ছিল। এরপর তিনি টাকা ফেরত চাইলে পালিয়ে যান প্রধান শিক্ষক মুজিবুর। কিন্তু ওই স্যারে ওই টাকা নেওয়ার পরে স্কুলে আসেন, আমি তাকে পাই না। স্কুলে আসি, তাকে পাই না। এবং ওই স্যারের টিউনো স্যারের কাছে দরখাস্ত করেছি, টিউনো স্যারের কাছে সে দরখাস্ত টিউনো স্যার নোটিশ করেছেন, উনি স্যারে আসেন। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় গত বছরের ১৮ই মে থেকে চলতি বছরের ৯ই আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় সই নেই তার। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, নিয়মিত বেতন তুলছেন তিনি। মহোদয় আরবিট্রেশনের অনুমতি দিয়েছে, আরবিট্রেশন করা হয়েছে। আরবিট্রেশনের পরে ফলাফলে আমাদেরকে ডাকছে, আমরা গেছি, যাওয়ার পর কথাবার্তা হয়েছে। এখন শুনেছি যে বোর্ড আরবিট্রেশন তার প্রতিবেদন দিয়েছেন। গত ১.৫ বছরে বেশ কয়েকবার এই স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুজিবুর রহমানকে অনুপস্থিত থাকার নোটিশও দিয়েছেন, কিন্তু তিনি কোনো জবাব দেননি। এর আগে ২০১৯ সালে প্রায় ৭ মাস অনুপস্থিত থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। কর্মচারীরা জানান, তাদের নিয়োগের সময়ও বিদ্যালয়ের ভবন নির্মাণের কথা বলে প্রায় ১৫ লাখ টাকা নেন মুজিবুর রহমান। তো ভবন করার জন্য বললে টাকা নেছে, তো এখন আর সে আসে না। আমি মুজিবুর স্যারকে দিয়েছি টাকা, ৪ লক্ষ টাকা চাকরির সময় নিয়েছে, বলছে যে স্কুল ভাঙ্গা, স্কুল ঠিক করবো। ৫ লক্ষ টাকা দিচ্ছি মোহাম্মদ মুজিবুর রহমান স্কুল ভবন করার জন্য, এবং আমাদের স্টাফ সাক্ষী আছে। এই সে যখন পাওনাদাররা জানছে যে এই নিয়োগ সে দিতে পারবে না স্যারে, যখন তারা টাকা চাওয়া শুরু করছে, তখন তারা সে স্কুলে অনুপস্থিত। এদিকে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ভেঙে পড়েছে স্কুলের ব্যবস্থাপনা। আমরা সহকারী যারা আছি তারা তো প্রধান শিক্ষকের নির্দেশ মতনই চলবো। এখন সে যদি না থাকে, শিক্ষা পরিবেশে বিঘ্নিত হয়, শিক্ষকরা তাদের মন মতো আসি। আমরা মুজিবুর রহমান স্যারকে আমরা কখনো দেখি না, সে স্কুলেও আসেনি। আমরা নাম শুনছি কিন্তু আমরা দেখিনি। স্থায়ীভাবে বরখাস্তের জন্য বরিশাল বোর্ডে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বোর্ডের একজন কর্মকর্তা জানান, মানবিক দিক বিবেচনায় তাকে বরখাস্ত না করে পুনরায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। ৬ মাসের তাকে সময় দেওয়া হয়েছে। এরপর যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, তাহলে যে কোনো সিদ্ধান্ত ম্যানেজিং কমিটি নিতে পারবে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে বরিশালের বাকেরগঞ্জের চামাটা বাজারে মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ১৯৮৬ সালে এমপিও ভুক্ত হয়। হাসান আহমেদ, ৭১। খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকা থেকে ২৪টি গুই সাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল দল। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া জানান, বুধবার সন্ধ্যায় চেঙ্গি স্কয়ার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ৫টি বস্তা থেকে মোট ২৪টি গুই সাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪টি ছিল মৃত। জীবিত গুই সাপগুলো আলু টিলার গহীন অরণ্যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বন কর্মকর্তারা আরও জানান, পাঁচার ও শিকার বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের পেঁয়াজু খেয়ে 9 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে 7 জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় টিফিনের ফাঁকে স্কুলের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পেঁয়াজু খায় তারা। এরপর থেকেই একে একে 9 জন অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে 2 জনের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক জানান, খাদ্যের বিষক্রিয়ায় এই ঘটনা ঘটেছে। বর্তমানে শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় মিত্র বাহিনীর প্রতি সম্মানের নিদর্শন হিসেবে গড়া মৈত্রী স্তম্ভটি সবার জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাহাদুরপুর এলাকায় ভারতীয় মিত্র বাহিনীর স্মরণে জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ এই স্মৃতিস্তম্ভটি খুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন কুমার দে এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতি রক্ষায় 3.6 একর জায়গায় নির্মিত এই স্মৃতিস্তম্ভ। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।